প্রধান উপদেষ্টাকে ৮ দফা দাবিতে মুক্তিযোদ্ধা পরিবারের স্মারকলিপি, পুলিশকে নতুন নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, বেনজির আহমেদ চাইলে ১৫ দিন সময় দেয়া হবে, দুদক। সরকারি চাকরিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত সকল জনবলের তথ্য চেয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। নিষেধাজ্ঞা পাক সরকারের। শেষ মুহূর্তে রাজধানী ইসলামাবাদের সমাবেশ পিছিয়ে দিলেন ইমরান। শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। প্রধান উপদেষ্টাকে ৮ দফা দাবিতে মুক্তিযোদ্ধা পরিবারের স্মারকলিপি, বিক্ষোভ সমাবেশ, অবস্থান কর্মসূচি ও প্রতীকী অনশনের পর এবার ৮ দফা দাবি জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিয়েছে মুক্তিযোদ্ধা পরিবার ও বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ। বৃহস্পতিবার ২২ আগস্ট দুপুরে এ স্মারকলিপি জমা দেন অ্যাডভোকেট নুরতাজ আরা ঐশী ও শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের সন্তান বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রহিম। অন্তর্বর্তী সরকারের কাছে দেয়া স্মারকলিপিতে ঘোষিত ৮ দফা দাবিগুলো হল: ১. দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেয়া বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক ও সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার শাহজাহান ওমরসহ সাবেক সরকারের সব দোসরদের গ্রেপ্তার করে বিচার করতে হবে। ২. সাবেক সরকারের সময় জুলুমের শিকার ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের থানা ভিত্তিক তালিকা করে টপ ১০ ঘটনাকে ৪৫ দিনের মধ্যে সমাধান করতে হবে। ৩. ভাষান্টেক বস্তি পুনর্বাসন প্রকল্প ও কলমিলতা বাজারের ক্ষতিপূরণ বিষয়ে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের দীর্ঘদিনের ঝুলিয়ে রাখা দাবির বিষয়টির উপর পদক্ষেপ নিয়ে দ্রুত সমাধান করতে হবে। ৪. সরকারি টাকা ছাড়াই সাধারণ বস্তিবাসী ও নিম্নবিত্ত মানুষের জীবনমান উন্নয়নের জন্য এনএসপিডিএলের নেয়া পুনর্বাসন প্রকল্পসহ অনুরূপ ১০০টি প্রকল্প জরুরি ভিত্তিতে চালু করতে হবে। ৫. ছাত্রজনতার আন্দোলনে শহীদদের তালিকা করে জাতীয় বীরের মর্যাদা দিয়ে প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন করতে হবে। ৬. ঘুষখোর, দুর্নীতিবাজ, অর্থপাচারকারী, লুটপাটকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ৭. স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনের পূর্বে ১% ভোটারদের সমর্থন নেয়ার যে বিধান রয়েছে তা বাতিল করতে হবে। ৮. শেখ হাসিনা কর্তৃক নির্যাতনের বিষয়গুলো জাতীয়ভাবে প্রচার করে অন্তর্বর্তীকালীন সরকারকে ইমেজ বিল্ডিং করার আহ্বান। উল্লেখ্য, মুক্তিযোদ্ধা পরিবার ও বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ গত ১৪ আগস্ট থেকে ৮ দফা দাবি আদায়ে সপ্তাহব্যাপী ধারাবাহিক আন্দোলন চালিয়ে আসে। আন্দোলনের অংশ হিসেবে তারা সংবাদ সম্মেলন, বিক্ষোভ সমাবেশ, অবস্থান কর্মসূচি ও প্রতীকী অনশন কর্মসূচি পালন করে। সবশেষ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করল। পুলিশকে নতুন নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সারা দেশের থানাগুলোতে মামলা, সাধারণ ডায়েরি, জিডি ও এফআইআর দ্রুত নিতে তাদের নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে মামলার তদন্তে বিলম্ব না করার নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। গত বুধবার থানায় অভিযোগ গ্রহণ সংক্রান্ত এক পরিপত্র জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ ৩ শাখা। শুক্রবার ২৩ আগস্ট বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আব্দুল মোমেন স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, প্রাপ্ত বিভিন্ন অভিযোগ ও সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদে জননিরাপত্তা বিভাগ অবহিত হয়েছে কোনো ক্ষেত্রে কোনো থানায় জিডি, এফআইআর ও মামলা গ্রহণে অসম্মতি জ্ঞাপন বা বিলম্ব করা হচ্ছে। এক্ষেত্রে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। পরীক্ষা-নিরীক্ষা ও তদন্ত কার্যক্রম দীর্ঘায়িত করা যাবে না। এতে আরও বলা হয়, বাংলাদেশ পুলিশ জননিরাপত্তা নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এটি নিজের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠাকল্পে জনসাধারণের বিভিন্ন অভিযোগ দ্রুত তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। পুলিশের সাবেক মহাপরিদর্শক, আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবার চাইলে দুর্নীতি দমন কমিশন, দুদক, তাদের ১৫ দিন সময় দিতে পারবে বলে জানিয়েছেন সংস্থাটির কমিশনার জহুরুল হক। বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের তলব প্রসঙ্গে দুদকের কমিশনার সাংবাদিকদের বলেছেন, দুদক কাউকে নোটিশ করলে তিনি আসতে বাধ্য কি না সেটা আইনে সুস্পষ্ট বলা নেই। না আসলে ধরে নিতে হবে তার কোনো বক্তব্য নেই। তবে তার সুযোগ আছে সময় চাওয়ার। সময় চাইলে দুদক ১৫ দিন সময় দিতে পারবে। এই এখতিয়ার কমিশনারের রয়েছে। তিনি আরও বলেন, সময় দেওয়ার পরও যদি তিনি দুদকে না আসেন তাহলে ধরে নিতে হবে তার কোনো বক্তব্য নেই। তখন নথিপত্র দেখে যদি অভিযোগ প্রমাণিত হয় প্রমাণিত হবে, না হলে নাই। বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যরা দেশে রয়েছেন কি না জানতে চাইলে কমিশনার বলেন, দেশে আছে নাকি বিদেশে গেছে এ সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট তথ্য তাদের কাছে জানা নেই। অনুসন্ধানের স্বার্থে যা করণীয় সবই করা হচ্ছে।
তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তির অনুপস্থিতিতেও বিচার হবে, এতে কোনো বাধা নেই। এটা আদালত বুঝবেন। অন্যদিকে বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানের নামে বিদেশে কোনো সম্পদ আছে কি না তার খোঁজ নেওয়া শুরু করেছে দুদক। সংস্থাটির পক্ষ থেকে বিদেশে সম্পদের খোঁজ নিতে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে বিএফআইইউ গত ২৮ মে চিঠি দেওয়া হয়েছে। দুদক সূত্র জানিয়েছে, দেশের বিভিন্ন জেলায় বেনজির পরিবারের বিপুল সম্পদের তথ্য পাওয়ার পর তিনি বিদেশেও অর্থপাচার করতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। এ কারণে দুবাই, কানাডা, যুক্তরাষ্ট্রে তার কোনো সম্পদ আছে কি না, যদি থাকে সেসব তথ্যের নথিপত্র চেয়ে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট এমএলআর পাঠানোর অনুরোধ জানিয়ে বিএফআইইউকে চিঠি দিয়েছে দুদকের অনুসন্ধান টিম। বিএফআইইউ এর মাধ্যমে ওইসব দেশের কাছ থেকে তথ্য চেয়েছে সংস্থাটি। দুদকের উচ্চপর্যায়ের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে গতকাল দুদকের আইনজীবী খুরশিদ আলম খান টিবিএসকে বলেছিলেন, বেনজির আহমেদ, তার স্ত্রী ও ৩ কন্যাকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তারা বিদেশে কোনো অর্থপাচার করেছে কি না সে বিষয়েও অনুসন্ধান করছে দুদক। তিনি বলেন, দুদক এজন্য দুবাই, যুক্তরাষ্ট্র ও কানাডায় বেনজিরের সম্পদ অনুসন্ধান করবে। যদি ওই দেশে তাদের জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ পাওয়া যায়, সেগুলো ক্রোক ও জব্দের আইনি প্রক্রিয়া অনুসরণ করবে দুদক। মুক্তিযোদ্ধা কোটায় ৩-৪ শ্রেণীর চাকরিপ্রাপ্তদের তথ্য পেতে সব মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সরকার। ১৫ আগস্ট মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে অন্যান্য সকল মন্ত্রণালয়ের সচিবদের চিঠি দিয়ে এ তথ্য চাওয়া হয়েছে। সরকারি চাকরিতে ৩য় ও ৪র্থ শ্রেণীর পদে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত সকল জনবলের তথ্য চেয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ১৫ আগস্ট মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে অন্যান্য সকল মন্ত্রণালয়ের সচিবদের চিঠি দিয়ে এ তথ্য চাওয়া হয়েছে। তথ্য দেওয়ার জন্য ওই চিঠিতে একটি ছকও উল্লেখ করেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। ছকে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত ব্যক্তির নাম, পদবি ও শ্রেণী উল্লেখ করতে বলা হয়েছে, বাবার নাম ও পুরো ঠিকানা, যার মুক্তিযোদ্ধার সনদ বা গেজেটের পরিপ্রেক্ষিতে নিয়োগ পেয়েছেন তার নাম ও ঠিকানা, মুক্তিযোদ্ধার সনদ ও গেজেট নম্বর এবং কত তারিখে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তার তথ্য জানাতে হবে। বিভিন্ন মন্ত্রণালয় ও তাদের অধীনস্থ দপ্তর এই তথ্য তৈরির কাজ শুরু করেছে বলে জানা গেছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার পর মন্ত্রণালয়ে ও মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তরে তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে। পাকিস্তানের শেষ মুহূর্তে পিছল ইমরান খানের দলের সমাবেশ। বৃহস্পতিবার সকালে জেলবন্দি ইমরান খান এই সিদ্ধান্ত নেন। পাকিস্তানের রাজধানী শহর অচল করার ডাক দিয়েও শেষ মুহূর্তে পিছু হটল ইমরান খানের দল। জেলবন্দি শীর্ষনেতার নির্দেশে বৃহস্পতিবারের সমাবেশ পিছিয়ে দিল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই। ৮ সেপ্টেম্বর তা হবে বলে জানানো হয়েছে। প্রথমে অনুমতি দেওয়া হলেও বুধবার ইসলামাবাদ পুলিশের চিফ কমিশনার ইমরানের দলের সমাবেশের অনুমোদন বাতিল ঘোষণা করেন। তা সত্ত্বেও বৃহস্পতিবারের সমাবেশ হবে বলে জানিয়েছিলেন পিটিআই। পাকিস্তানের শেষ মুহূর্তে পিছল ইমরান খানের দলের সমাবেশ। বৃহস্পতিবার সকালে জেলবন্দি ইমরান খান এই সিদ্ধান্ত নেন। পাকিস্তানের রাজধানী শহর অচল করার ডাক দিয়েও শেষ মুহূর্তে পিছু হটল ইমরান খানের দল। জেলবন্দি শীর্ষনেতার নির্দেশে বৃহস্পতিবারের সমাবেশ পিছিয়ে দিল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই। ৮ সেপ্টেম্বর তা হবে বলে জানানো হয়েছে। প্রথমে অনুমতি দেওয়া হলেও বুধবার ইসলামাবাদ পুলিশের চিফ কমিশনার ইমরানের দলের সমাবেশের অনুমোদন বাতিল ঘোষণা করেন। তা সত্ত্বেও বৃহস্পতিবারের সমাবেশ হবে বলে জানিয়েছিলেন পিটিআই। ইমরান খানসহ দলের অন্যান্য নেতাদের ভুয়ো মামলায় ফাঁসানোর অভিযোগে বৃহস্পতিবার বিকেলে রাজধানী শহর ইসলামাবাদে বড়সড় সমাবেশের ডাক দেয় পিটিআই। ইমরানের দলের আন্দোলনের ইতিহাস কারও অজানা নয়। ফলে প্রমাদ গণে প্রশাসন। বাইরে থেকে ইসলামাবাদ শহরের ঢোকার রাস্তা বন্ধ করে দেওয়া হয়। আড়াআড়িভাবে দাঁড় করানো হয় শিপিং কন্টেনার। পাশাপাশি শহরের বড় রাস্তাগুলিতেও প্রবেশে জারি হয় নিষেধাজ্ঞা। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানও। এছাড়া পঞ্জাব প্রদেশে বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। প্রশাসনের আশঙ্কা, ইসলামাবাদে সমাবেশের প্রভাব পঞ্জাবেও পড়বে। তার জেরেই আগাম সতর্কতামূলক পদক্ষেপ প্রশাসনের। এদিকে বৃহস্পতিবার সকালে রাওয়ালপিন্ডির জেলে গিয়ে বন্দী ইমরান খানের সঙ্গে দেখা করেন পিটিআই নেতা আজম সাথী। বেরিয়ে এসে তিনি সমাবেশ পিছিয়ে যাওয়ার ঘোষণা করেন। তার কথায়, ইমরান খানের নির্দেশে সমাবেশটি সেপ্টেম্বরের ৮ তারিখে হবে। পাশাপাশি পূর্বনির্ধারিত সমাবেশে যোগ দেওয়ার জন্য যারা বেরিয়ে পড়েছিলেন তাদের ফিরে যাওয়ার আবেদনও করেন তিনি। দুর্নীতির অভিযোগে গত বছর অগস্ট থেকে জেলবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। তার বিরুদ্ধে প্রায় ২০০টি মামলা দায়ের হয়েছে।
তার মধ্যে বেশ কয়েকটিতে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। অভিযোগ, ভুয়ো মামলায় জর্জরিত হচ্ছেন ইমরানসহ তার দলের একাধিক পিটিআই নেতাকর্মী।